বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 25শে ডিসেম্বর, রোজ বুধবার। আজকে বড়দিন উপলক্ষে সকল সরকারি অফিস আদালত সহ আজকের শেয়ার বাজার বন্ধ। তো আশা করি আপনারা বন্ধের দিনে ভালো আছেন। আজকে আমি বেশি কথা বলবো না, আজকে ইন্ডেক্স নিয়ে কোনো আলোচনা করব না, শুধুমাত্র আপনাদের অনুরোধের যে স্টকগুলি আমার কমেন্টস বক্স এবং হোয়াটসঅ্যাপে এসেছে আমি সেগুলো নিয়েই শুধু আপনাদের সাথে কথা বলবো। তো আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। এছাড়াও আমার চ্যানেলে যারা নতুন আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে যখন আবার আলোচনা দিব তখন আপনার স্টকটি নিয়ে অবশ্যই কথা বলবো। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। একই সঙ্গে যদি আপনাদেরও কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার স্টকটি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 25শে ডিসেম্বর এই জায়গায় আপনাদেরকে আলোচনা দিচ্ছি। আমরা বছরের শুরু থেকে আজকে বছরের শেষের দিকে এসে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে এই বছরের শেয়ার বাজারের অবস্থা অনেক খারাপ ছিল। অনেক সাধারণ বিনিয়োগকারী তারা বেশি পরিমাণে লসের সম্মুখীন হয়েছেন, ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা যারা অ্যানালাইসিস করি, আমি নিজেও ব্যক্তিগতভাবে এই মার্কেটে এখন পর্যন্ত প্রায় 24% মতো লসে রয়েছি। এবং এই বছরে আমার যদি প্রফিট টেকিং এর কথা বলি তাহলে আমি যেহেতু নিজেও একজন এই ব্যবসার পাশাপাশি চাকরি করি, সেক্ষেত্রে আমার এটি একটা সাইড বিজনেস হিসেবে আমি রেখেছিলাম। তবে এখানে আমার অনেক ইনভেস্ট রয়েছে, তো সে তুলনায় আমি এখান থেকে খুব বেশি প্রফিট টেকিং করতে পারিনি। মার্কেটের পরিস্থিতি, সরকার পরবর্তী সময়ে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা যারা বিনিয়োগে আছি আমরা কেউই হয়তো ভালো অবস্থাতে নেই। তারপরেও আলহামদুলিল্লাহ বলতে হবে এই ক্ষেত্রে যে যা হয়েছে ভালোই হয়েছে। আশা করি আগামী বছর অর্থাৎ 2025 সাল আমাদের জন্য, সাধারণ বিনিয়োগকারীদের যারা বিনিয়োগে বাজারে রয়েছেন সবার জন্যই ভালো একটি বছর হবে বলে আমি প্রত্যাশা করি। এছাড়াও আমরা করোনার কথা যদি বলি, করোনাকালীন সময় থেকে যদি একটু দেখি এবং 2024 এই সময়টা সহ পুরোটা সময়ই আমাদের বিনিয়োগকারীদের জন্য ভালো যায়নি। তো আশা করি আমরা আগামী বছর খুব সন্নিকটে, নতুন বছর খুব কাছাকাছি এসে গিয়েছে, হয়তো আমরা 3-4 দিন আর আমরা এই বছরের লেনদেন দেখতে পাবো। তো আগামী বছরে এসে এই নতুন কমিশন অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের জন্য চিন্তা করবে এবং বাজারটাকে একটি সাস্টেনেবল জায়গায় নিয়ে যাবে। তো এই হচ্ছে মূলত বাজার এবং আমার নিজের ব্যক্তিগত কিছু কথা। তো আশা করি যারা এই বাজারে রয়েছেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্যর কোনো এই মুহূর্তে বিকল্প নেই। আপনারা যদি ধৈর্য ধরেন অবশ্যই এই বাজার থেকেও আপনারা প্রফিট টেক করতে পারবেন। তো আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। প্রথমে আজকে আমার কাছে হোয়াটসঅ্যাপে যে অনুরোধটি এসেছে সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে আইডিএলসি। আমরা একটু আইডিএলসির কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আইডিএলসিতে আমরা দেখতে পাচ্ছি আইডিএলসির 33 টাকা, অর্থাৎ গতকালকে মার্কেট নেগেটিভ ছিল মাত্র 1 পয়েন্ট। সেখানে আইডিএলসি এই শেয়ারটি প্রাইস অ্যাকশন করেছে এবং তার প্রাইস 33 টাকা এই অবস্থাতে রয়েছে এবং ক্যান্ডেলের যে অবস্থা সেটি ভালো। এবং এইখান থেকে এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি, যেটি বাংলাদেশের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অবশ্যই এই শেয়ারটিও ভালো করার পসিবিলিটি রয়েছে এবং এটি ভালো করবে। সে এর আগেও একটি
ছোট র্যালি করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই 31 টাকা 50 পয়সা। এইখানে আমরা তখন এই শেয়ারটিকে দেখেছিলাম। তখন এই শেয়ারটি র্যালি করে 32 টাকা 50 পয়সা থেকে শুরু করে 33 টাকা 30 পয়সা হাই ক্রিয়েট করেছিল এবং সেখান থেকে আবার শেয়ারটি ডাউন ট্রেন্ডে এসে এখানে কিন্তু খুব সুন্দর একটি অবস্থান ক্রিয়েট করেছে এবং শেয়ারটি ভলিউম সহ এখানে সুন্দর একটি অবস্থানে রয়েছে। এছাড়াও শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। যারা এই জিনিসগুলো একটু কম বোঝেন বা খুব বেশি দক্ষ না, তাদের জানার জন্য আমি এই বিষয়টি ব্যাখ্যা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে হিস্টোগ্রামের বারটি সেটি কিন্তু একটি সবুজ গাঢ় গত দিনের তুলনায় ক্রিয়েট করেছে এবং সেখানে সে বাই সিগন্যাল দিয়েছে। একই সঙ্গে আমরা যদি এমএসিডির কথাটি আপনাদেরকে বলি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে, অর্থাৎ এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। একই সঙ্গে তার মুভিং অ্যাভারেজ সেটিও কিন্তু যেই প্রাইস অ্যাকশন রয়েছে 33 টাকা, তার নিচে অবস্থান করছে। তো এই শেয়ারটির কথা যদি বলি, তো আমরা জানি যে এটি ক্যাশ ডিভিডেন্ড সংক্রান্ত যে বিষয় থাকে সেটি তো শেষ করেছে অনেক আগেই। একই সঙ্গে তার যে রিসেন্ট থার্ড কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু খুব ভালো এসেছে, অর্থাৎ গতবারের তুলনায় এবার ইপিএসটি এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং আইডিএলসির ভালো এসেছে। আশা করি এটি তার যে পূর্বের হাই ইয়ারলি, সেই ইয়ারলি হাইয়ে আমরা দেখতে পাবো। তবে সেই ইয়ারলি হাইয়ে যাওয়ার আগে আইডিএলসির কিছু বাধা রয়েছে, সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এছাড়াও শেয়ারটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। খারাপ যে বিষয়টি সেটি হচ্ছে সেক্টর ওয়াইজ মুভমেন্ট এবং আমাদের ব্যাংকের যে ভ্যালু সেটি ক্রমান্বয়ে কমে যাওয়া। আমরা গতকালকে যে ভ্যালুটা দেখেছি সেটি কিন্তু গত 4 মাস 10-15 দিনের মধ্যে সর্বনিম্ন ভ্যালু। তো মার্কেটের ভ্যালু কমে গিয়েছে। একই সঙ্গে মার্কেটের সেক্টর ওয়াইজ আমরা মুভমেন্ট দেখতে পাইনি। তো সেক্টর ওয়াইজ মুভমেন্ট যখন আসবে তখন অবশ্যই আইডিএলসি কিন্তু প্রাইস অ্যাকশন করবে। এখন শেয়ারটি গত কালকে, অর্থাৎ যেহেতু আমি আজকে 25শে ডিসেম্বর আলোচনা করছি, সেখানে আমরা দেখেছিলাম হাই ক্রিয়েট করেছিল 33 টাকা 30 পয়সা। খুব বেশি, মাত্র 30 পয়সা ডাউনে এসে শেয়ারটি ক্লোজ দিয়েছে এবং সে কিন্তু হাইয়ে বেশ কিছু সাপোর্টের উপরে এখন প্রাইস অ্যাকশন নিয়ে আছে। আশা করি এখান থেকে শেয়ারটি আরেকটু আপ ট্রেন্ড ক্রিয়েট করবে এবং সেখান থেকে সাধারণ বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং জোন তৈরি করে দিবে। তো এখন আমরা যে অবস্থাতে দেখতে পাচ্ছি শেয়ারটিকে, আগামী দিনে আমরা শেয়ারটিকে যদি 24 টাকা 30 পয়সা, এই 34 টাকা 30 পয়সা এই লেভেলে যদি দেখি ক্রস বা ক্লোজিং হতে, তাহলে শেয়ারটি কিন্তু আরো ভালো প্রাইস অ্যাকশন হবে। এখন সেটি লক্ষ্য রাখার বিষয় যে শেয়ারটি এই ক্লোজিংটা দিতে পারে কিনা। যেহেতু শেয়ারটির গতকালকের যে ভলিউম হয়েছে সেখানে কিন্তু আমরা অনেক বেশি বাই ভলিউম দেখেছি, প্রায় 2.5 লক্ষর মতো বাই ভলিউম কিন্তু এই আইডিএলসিতে ছিল। তো আশা করি শেয়ারটি আগামী দিনে এখান থেকে আরো ভালো প্রাইস অ্যাকশন করবে এবং সাধারণ বিনিয়োগকারী যারা 32 টাকা বা 32 টাকা বা 32 টাকা 50 পয়সা এই লেভেলে যারা বাই করেছে, তারা এখান থেকে একটা ছোটখাটো প্রফিট টেক করতে পারবে। এছাড়াও শেয়ারটির যে আরএসআই সেটি কিন্তু 49.22, সেখানেও আরএসআই বৃদ্ধির বেশ অনেক জায়গা রয়েছে এবং হিস্টোগ্রামের বারটিও খুব সুন্দর এবং এমএসিডি সেটিও কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্রস্তুতি নিয়ে আছে। সুতরাং যারা আইডিএলসিতে রয়েছেন বিনিয়োগে, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা এখান থেকে প্রফিট টেক করতে পারবেন যদি আপনি এই 32 টাকা বা 32 টাকা 50 পয়সা 20 পয়সা এই লেভেলে শেয়ারটিতে এন্ট্রি জোনে থেকে থাকেন। আর যারা বেশি টাকায় বা অনেক বেশিতে এন্ট্রিতে রয়েছেন তাদেরকে আমি বলবো যে শেয়ারটি আগে 34 টাকা 30 পয়সা এই লেভেলটা ক্রস করুক। যদি সে সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে তাহলে শেয়ারটি আরো ভালো করবে। তো সেক্ষেত্রে যদি প্রাইস অ্যাকশনটা যদি জানতে চান, তাহলে আমি বলবো এই 35 টাকা 90 পয়সা এই লেভেলে হবে শেয়ারটির সেকেন্ড টার্গেট। তো যারা বিনিয়োগে আছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা বিনিয়োগে থেকে প্রফিট টেক করতে যাবেন তাদেরকে আমি বলবো যে এই 34 টাকা 20 পয়সা বা 34 টাকা 30 পয়সা এই লেভেলে আসলে অবশ্যই আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন।
এই ছিল মূলত আইডিএলসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক, এটি মূলত আইটিসি নিয়ে। এটি আইটিসি মূলত কি বলে আইটি সেক্টরের একটি শেয়ার, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। এই শেয়ারটি একটা ডাউন ট্রেন্ড রয়েছে এবং এই ডাউন ট্রেন্ডটা বেশ বড়। আমরা যদি এই শেয়ারটির এই লেভেলে দেখি, নভেম্বরের 18 তারিখে আমরা দেখেছিলাম 40 টাকা এবং আজকে দেখতে পাচ্ছি 36 টাকা। এছাড়াও যদি শেয়ারটির ইয়ারলি লো দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 30 টাকা এবং সেটি সে ক্রিয়েট করে অক্টোবরে, এবং লো ক্রিয়েট করার পরে শেয়ারটি কিন্তু একটা আপ ট্রেন্ডে গিয়েছিল এবং সেখানে যারা লোতে যারা বাই করেছিলেন তারা কিন্তু ভালোই প্রফিট টেক করেছেন এবং 2-3 বার একটা প্রফিট টেকিং এর জোনও কিন্তু সে তৈরি করেছে, অর্থাৎ 30 টাকা থেকে 40 টাকা 10 টাকার একটি গ্যাপ আমরা এই ইনফরমেশন টেকনোলজি আইটিসিতে দেখেছি। আইটিসির টোটাল যে শেয়ার সংখ্যা সেটি কিন্তু 12,86,00,000 এবং পাবলিক হোল্ডিং রয়েছে 3,98,00,000, অর্থাৎ প্রায় 4 কোটির মতো শেয়ার। এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের এবার 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং চলতি বছরের নভেম্বরে শেয়ারটির রেকর্ড ডেট ছিল 14 নভেম্বর এবং সেটিও শেষ করেছে। সবকিছু মিলিয়ে আইটিসি নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো শেয়ারটি খুব ভালো একটি অবস্থানে রয়েছে। তার ন্যাব অন্যান্য আইটি সেক্টরের যে শেয়ারগুলো রয়েছে সেখান থেকে আইটিসির ন্যাবটিও বেশ ভালো। এছাড়াও তার ইয়ারলি ইপিএস এবং ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটিও কিন্তু ভালো এসেছে। সুতরাং শেয়ারটি নিয়ে সাধারণ বিনিয়োগকারী যারা বিনিয়োগে রয়েছেন অবশ্যই আপনারা এটার স্বপ্ন দেখতে পারেন। তবে এই শেয়ারটির একটু সাপোর্ট জোন যেটি, সেটি নিয়ে আমি এর আগেও আমার চ্যানেলে কয়েকবার আলোচনা করেছিলাম। সেই সাপোর্ট জোন থেকে কিন্তু শেয়ারটি বারবার ঘুরে এসেছে এবং আগামী দিনেও এই শেয়ারটি তার সাপোর্ট জোনে আসবে। সাপোর্ট জোনটা খুব দূরে নাই, কারণ শেয়ারটি তো এই 35 টাকা 40 পয়সা এই লেভেলে বেশ কয়েকবার এসেছে এবং সেখান থেকেই শেয়ারটি ঘুরে গিয়ে প্রাইস অ্যাকশন করেছে। তো এখন শেয়ারটির প্রাইস অ্যাকশন নেই, সেটির মূল কারণ যেটি সেটি বাজারের ইন্ডেক্সের এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট, এছাড়া কোনো কারণ নেই। একই সঙ্গে শেয়ারটির ভলিউমটাও ড্রাই হয়ে গিয়েছে, সেটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখান থেকে যে ভলিউমগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ভলিউমটা কিন্তু একেবারেই কম। প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ভলিউমটা অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো যেহেতু 4 কোটি শেয়ার পাবলিক হোল্ডিং রয়েছে, সেখানে আমরা 13-14 লক্ষ শেয়ার অ্যাকচুয়ালি এই ধরনের শেয়ার থেকে আশা করতে পারি। সেক্ষেত্রে আমরা আইটিসির কিন্তু দেখতে পাচ্ছি ভলিউমটা খুবই কম। গত দিনের যে ভলিউম 2,09,000 মাত্র ভলিউম করছে এবং সেখানে যথেষ্ট পরিমাণে বাই ভলিউম ছিল এবং বাই ভলিউমটাই অনেক বেশি। তো আশা করা যায় শেয়ারটি এই মুহূর্তে আমরা মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি এবং অন্যান্য যে হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে আমরা সেল সিনারিও দেখতে পাচ্ছি এবং এমএসিডি সেটিও কিন্তু সেল সিনারি দিয়ে রেখেছে। এমএসিডির অবস্থান যদি বলি, সেখানে আমরা অরেঞ্জ রেখাকে উপরে অবস্থান দেখছি, অর্থাৎ ব্লু রেখা নিচে অবস্থান করছে। একই সঙ্গে শেয়ারটির যে হিস্টোগ্রামের বারের যে সেটি কিন্তু ধূসর হয়ে আসে। তবে মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। তবে আশা করি এখান থেকে শেয়ারটি হিস্টোগ্রামের বার অনুযায়ী এবং এমএসিডি সেটিও খুব দ্রুতই শেয়ারটিতে বাই সিগন্যাল দিয়ে দেবে এবং সেক্ষেত্রে শেয়ারটি প্রাইস অ্যাকশনের আর কোনো বাধা থাকবে না। এবং যেহেতু আজকেও শেয়ারটি গতকালকে বাই ভলিউম ভালো হয়েছে, আমরা আশা করতে পারি যে এই শেয়ারটি এই 36 টাকা 30 পয়সার এই লেভেল থেকে 38 টাকা 60 পয়সা বা 38 টাকা 39 টাকা 60 পয়সা, 38 থেকে 39 এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। অর্থাৎ যারা এই লেভেলে এন্ট্রি নিয়েছেন, অর্থাৎ 35 টাকা 40 পয়সা বা 36 টাকা এই লেভেলে যারা এন্ট্রি নিয়েছেন, তারা অবশ্যই এই শেয়ার থেকে আগামী সময়ে অর্থাৎ আগামী দিনগুলোতে প্রফিট টেক করতে পারেন। তো আশা করি যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন ধৈর্য ধরলে অবশ্যই আপনারা 2-3 টাকার একটি গ্যাপ খুব অল্প সময়ে পাবেন। তো এই ছিল মূলত আইটিসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে গোল্ডেন সন, এই শেয়ারটি নিয়ে সব থেকে বেশি আমার হোয়াটসঅ্যাপে আলোচনা হয়েছে আজ 3 দিন। তো আমি এটি নিয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে গোল্ডেন সনের বিষয়টি সেটি হচ্ছে যে শেয়ারটির ভলিউম ভালো, কারণ শেয়ারটির পাবলিক হোল্ডিংও অনেক বেশি এবং শেয়ারটি
আমরা ইয়ারলি দেখেছিলাম 27 টাকা 70 পয়সা হাই করতে, কিন্তু সেখান থেকে শেয়ারটি একেবারে ইয়ারলি লো তৈরি করে এবং সেই লো এর পরে আমরা যদি আপনাদেরকে এখানে একটু দেখাই যে নভেম্বরে এই শেয়ারটি লো ক্রিয়েট করে এবং এই অক্টোবরে 28 তারিখে এই লো ক্রিয়েট করে। এই লো ক্রিয়েট করার পরে শেয়ারটি কিন্তু একটা আপ ট্রেন্ডে গিয়েছিল এবং এই 9 টাকা 85 টাকা 9 টাকা 80 পয়সা থেকে শেয়ারটি কিন্তু একেবারে 10 টাকা 14 টাকা 30 পয়সা 40 পয়সা এই লেভেলে গিয়েছিল এবং ছোট একটা কালেকশন জোন তৈরি করে শেয়ারটি কিন্তু গিয়েছিল এবং পরবর্তীতে আবার ডাউন ট্রেন্ডে এসে আবার শেয়ারটি কিন্তু হাই তৈরি করে, অর্থাৎ 13 টাকা 12 টাকা 80 পয়সা থেকে 15 টাকায় এবং 15 টাকা এই কালেকশন জোন যেটি এই 14 টাকা এসে আবার কিন্তু শেয়ারটি এই 16 টাকা 15 টাকা 50 এই লেভেলে এসে শেয়ারটি কিন্তু একটা কারেকশন জোন ফেস করছে এবং আপনি যদি এখানে দেখেন যে ইনসাইডার যে রেড বারগুলো ক্রিয়েট করেছে, এখানে 3 ইনসাইডার রেড বার ক্রিয়েট করে সে কিন্তু ডাউন ট্রেন্ডে এসেছে, অর্থাৎ এই 15 টাকা 60 পয়সা থেকে শুরু করে শেয়ারটি আমরা 14 টাকা এই লেভেলে আমরা দেখেছি, 14 টাকা 30 পয়সা বা 14 টাকা 20 পয়সা এই লেভেলে। এখন শেয়ারটি গত দিনের যে ভলিউম সেটি কিন্তু খুব ভালো। এই ভলিউমটার মধ্যে কিন্তু বায়ার এবং সেলার তারা উভয় কিন্তু খুব ভালো অ্যাক্টিভ ছিল। এটি একটি স্টকের জন্য সব থেকে মানে পজিটিভ সাইন। তো শেয়ারটি এই বছরে সাধারণ বিনিয়োগকারীদের কেমন ক্যাশ ডিভিডেন্ডও দেয়নি, 1% 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং তার যে রেকর্ড ডেট ছিল, আপনারা সকলেই জানেন যে এই গোল্ডেন সানের রেকর্ড ডেট ছিল 15ই ডিসেম্বর। তো রেকর্ড পরবর্তী সময়ে এসে শেয়ারটি একটু ডাউন ট্রেন্ডে ছিল। তো সেই ডাউন ট্রেন্ডটা যদি আমি বলি 50 পয়সা 30 পয়সা বা 40 পয়সা এই লেভেলে ছিল। তো একই সঙ্গে এই ডাউন ট্রেন্ডে যে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড সেটি ক্রিয়েট করার পরে শেয়ারটি কিন্তু ভলিউমটাও ক্রমান্বয়ে ডাউনে চলে আসে, কারণ এই শেয়ারটি পূর্ব থেকেই আমরা দেখেছি যে সে কিন্তু ভালো ভলিউম করতে পারে এবং যেহেতু এটি অল্প প্রাইজের একটি শেয়ার, ভলিউম হলে খুব বড় বড় ভলিউম তৈরি করে। তো এখন আমরা এই শেয়ারটির যে ভলিউমটি দেখতে পাচ্ছি সেখানে আমরা যদি অ্যাভারেজ ভলিউমটা তুলনা করি যে 21 লক্ষ বা 22 লক্ষ সে অ্যাভারেজ ভলিউম করে, সেই তুলনায় কিন্তু ভলিউমটা কম। তো এখন আপনারা যদি একটা শেয়ারকে লক্ষ্য করেন যে ভলিউম যখনই পায় সেই শেয়ারের প্রাইসটাও কিন্তু আপ হয়। তো এখন এখানে গত দিনের তুলনায় সেই শেয়ারটিকে ভলিউম সহ প্রাইস অ্যাকশন করেছে এবং শেয়ারটি প্রাইজের একটা প্রাইসটা ইনক্রিজ করবে সেটির একটা ইঙ্গিত দিয়েছে, কারণ শেয়ারটির আমরা এই মুহূর্তে যে ভলিউমটা দেখতে পাচ্ছি সেটি খুবই ভালো এবং সেটি যদি সে অব্যাহত রাখতে পারে, কারণ সে এই সামনে যে ডাউন ট্রেন্ডগুলো যদি ক্রিয়েট করে সেখানেও সে একটি মানে সাপোর্ট পাবে। এটি সে আগেই করেছে। তো এখন আমরা এই গোল্ডেন সনের যদি প্রাইস অ্যাকশনটা যদি ধরি তাহলে আমরা একটা প্রাইস অ্যাকশন এইখানে পাবো, অর্থাৎ এই 14 টাকা 60 পয়সা থেকে 15 টাকা 60 পয়সা এই লেভেলটাকে শেয়ারটির একটি ভালোভাবে ব্রেকআউট করতে হবে। 15 টাকা 60 পয়সা এটিকে ভালোভাবে ব্রেকআউট করতে হবে। এর আগেও সে চেষ্টা করেছিল, অর্থাৎ 18 ডিসেম্বর 15 টাকা 70 পয়সা করেছিল, বাট সেটিকে সে ধরে রাখতে পারেনি। তো এখন যদি সে এটি করতে পারে তাহলে এই 16 টাকা থেকে 17 টাকা এই লেভেলটাতে আমরা এই গোল্ডেন সানকে দেখতে পাবো। যারা গোল্ডেন সানে রয়েছেন তাদের হয়তো এই ধরনেরই প্রত্যাশা যে 14 টাকা 16 পয়সা 14 টাকা 16 টাকা 40 পয়সা এর আগেও সে একাধিকবার করেছে, বাট সেটিকে সে ধরে রাখতে পারেনি। তো এটি ধরে রাখতে পারলে, অর্থাৎ 16 টাকা 50 পয়সায় ক্লোজ দিতে পারলে আমরা 17 টাকার উপরে এই শেয়ারটিকে নিয়ে চিন্তা করব। তো যারা শেয়ারটিতে রয়েছেন আশা করি হয়তো আপনারা এই 17 টাকা এই লেভেলটিতে এই শেয়ারটিকে দেখতে পাবেন, কারণ শেয়ারটির যে ইয়ারলি যে ইপিএস সহ যে কোয়ার্টারলি যে ইপিএস এই রিসেন্ট ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস দিয়েছে সেটিও ভালো, একই সঙ্গে ন্যাপটিও বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং শেয়ারটি একটা ভালো অবস্থানে যাবে এবং সাধারণ বিনিয়োগকারীদের একটা প্রফিট টেক করার সুযোগ করে দেবে। এই ইঞ্জিনিয়ারিং সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেটি যদি পারফেক্টলি চলে আসে এবং শেয়ারের ভ্যালু মার্কেটের যে তারল্য সেটি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু গোল্ডেন সানও একটি ভালো অপরচুনিটি তৈরি করবে বিনিয়োগকারীদের। তো এই হচ্ছে মূলত গোল্ডেন সান নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে কেয়া কসমেটিক্স এই লিমিটেড এর এই শেয়ারটি নিয়ে আমার অনুরোধ রয়েছে। আমরা কেয়া কসমেটিক্স এর বিষয়টি যদি আপনাদেরকে একটু
দেখায় সেটি হচ্ছে শেয়ারটি একটা ডাউন ট্রেন্ডে রয়েছে এবং ডাউন ট্রেন্ডটি সে বেশ কিছুদিন ধরেই ক্রিয়েট করছে। এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি আপনারা জানেন যে 7 টাকা 40 পয়সা, 52 সপ্তাহের ইয়ারলি হাই। এই ধরনের শেয়ারে যারা বিনিয়োগ করে তাদেরকে মূলত ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এখন ধৈর্যের পরীক্ষাটা কি জন্য দিতে হয় আমি সেটিও আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। আপনি একটা শেয়ারে যদি 4-5 দিনের মধ্যে প্রফিট ম্যাচিউর ডেটে যদি প্রফিট পেয়ে যান, এমন শেয়ার কিন্তু আমাদের বাজারে অনেক রয়েছে এবং সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হয় অনেক বিচক্ষণ হতে হয় এবং স্টপ লস নেওয়ারও মানসিকতা থাকতে হয়। কেয়া কসমেটিক্স এর ক্ষেত্রে যেটি হয় যে এটি ইয়ারলি যে হাই সেটি ছিল 7 টাকা 40 পয়সা এবং ইয়ারলি লো যদি আমরা আপনাদেরকে বলি যে এখানে 4 টাকা 70 পয়সা আমরা দেখতে পাচ্ছি। তো এই ইয়ারলি লোতে আপনি যদি বাই করতে পারেন, কারণ এই শেয়ারটি আপনি 4 টাকা 70 পয়সা বা 3 টাকা 70 পয়সা এর নিচেই তো আর আসা একটা শেয়ারের জন্য ঠিক না। বা আমরা এর আগে যেটা দেখেছিলাম এখন 3 টাকা 70 পয়সা আপনি শেয়ারটি বাই করলেন বা 4 টাকা 70 পয়সা শেয়ারটি বাই করলেন একদম ইয়ারলি লোতে, তখন আপনার যেটি হবে যে আপনি বছরে বা 2 বছর পরে হোক বা 1 বছর পরে হোক বা 6 মাস পরে হোক, শেয়ারটি যদি আপ ট্রেন্ড আসে বা একটু ভলিউম ক্রিয়েট করে, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 টাকা বা 1 টাকা 20 পয়সার একটা গ্যাপ পেয়ে যাবেন। যেখানে আপনি 4 দিন 5 দিন পরে একটি শেয়ার সেল করে প্রফিট টেক করতে পারবেন। সেখানে আপনার তো স্টপ লস নেওয়ার একটা ঝুঁকি থাকে। আর যদি এই সমস্ত শেয়ারে স্টপ লস নেওয়ার ঝুঁকি থাকে না। যদি আপনি ইয়ারলি লো আশেপাশে বাই করতে পারেন, তাহলে আপনি একটু ধৈর্য ধরলে আপনি অবশ্যই এই এই ধরনের শেয়ার থেকে প্রফিট টেক করতে পারেন। তো অনেকেই আছেন এই ধরনের শেয়ারে অনেক দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে রাখে এবং তারা অনেক বড় অ্যামাউন্টের শেয়ার বাই করে থাকেন। এই বাই করে তারা বছরের পর বছর অপেক্ষা করে থাকেন। 1 টাকা 1.5 টাকা বাড়লে দেখা যাচ্ছে 10 লাখ 15 লাখ অনেকে আছেন এই ধরনের শেয়ার বাই করেন। করে বসে থাকে 2 বছর 1 বছর 1 টাকা 1 টাকা 20 পয়সা 1.5 টাকা লাভ করলে ব্যাস হয়ে যায়। তো সেক্ষেত্রে তো টাকারও দরকার থাকে, ধৈর্যের দরকার থাকে। আর আমরা তো বহুমাত্রিক বিভিন্ন কোম্পানি শেয়ারে ইনভেস্ট করে থাকি, যার কারণে এই ধরনের শেয়ার থেকে আমরা সবসময় দূরেও থাকি। আর এখানে বিনিয়োগ করতে হলে ধৈর্যেরও দরকার। দেখেন এই শেয়ারটির সর্বশেষ আমরা 27শে নভেম্বর এই শেয়ারটির প্রাইস ছিল 5 টাকা 90 পয়সা। আজকে প্রায় 1 মাস আমরা যদি বলি সেই শেয়ারের প্রাইস কিন্তু 5 টাকা 40 পয়সা। অর্থাৎ আপনি দেখেন যে এই যে 50 পয়সা শেয়ারটি ডাউন ট্রেন্ডে হয়েছে, এই ডাউন ট্রেন্ডটা হতে তার পুরো 1টা মাস অপেক্ষা করতে হয়েছে এবং হয়তো আমরা যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি বা যেভাবে সে ভলিউমটা তৈরি করেছে, এটি যদি ক্রমান্বয়ে বৃদ্ধি করতে পারে তাহলে আবার সেই 5 টাকা 90 পয়সা আমরা চলে যাব। তো এখন এই 5 টাকা 30-40 পয়সায় কেউ যদি বাই করে তাহলে তো সে 90 পয়সায় বের হবে না, সে নিশ্চয়ই 6 টাকা 40 পয়সা এই লেভেলে বের হওয়ার চেষ্টা করবে। এখন 5 টাকা 40 পয়সাও এটি এন্ট্রি জোন হবে না, কারণ এখানে অনেকেই ভয়ে থাকবে। তবে 5 টাকা যে 40 পয়সা যে সাপোর্ট লেভেল রয়েছে, এই সাপোর্ট লেভেলে এন্ট্রি নিলে 10-20 পয়সা লাভের সুযোগ থাকবে। যদি সেটি ব্রেক মানে সাপোর্ট রেসপেক্ট না করে তাহলে আবার সে সেল দিয়ে বের হয়ে চলে আসতে হবে, কারণ এখানে তার লাভ এবং লস কোনোটাই হবে না। সুতরাং আমরা আশা করি যে এই কেয়া কসমেটিক্সে যারা বিনিয়োগে আছেন তারা নিশ্চয়ই এই ধরনের বিচক্ষণ ব্যক্তি এবং এই শেয়ারটির প্রাইস অ্যাকশন তো অনেকদিন ধরেই নাই, কারণ শেয়ারটি জেড ক্যাটাগরিতে রয়েছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই শেয়ার এবং এটির পাবলিক হোল্ডিং অনেক বেশি, প্রায় 50 লক্ষ শেয়ার। সুতরাং আমরা 20 সালে এটির সর্বশেষ ডিভিডেন্ড সংক্রান্ত মিটিং দেখেছিলাম। তো এখন যারা বিনিয়োগে আছেন যে ভাই বলেছেন তার অনেক অনেক বেশি দামে বাই করা, এখন ভাই এটির কোনো তো নিউজ নাই, ন্যাব বা পি রেশিও যেটিই বলি না কেন সেটির সংক্রান্ত কোনো কিছুই ধারণা তো এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। শুধু এতটুকুই বলবো যে শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জ হতে হবে, মার্কেটে ভালো অবস্থান নিতে হবে, তৈরি করতে হবে, একই সঙ্গে ভলিউম সহ
এটা পজিটিভ মুভমেন্ট যদি আসে তাহলে এই কেয়া কসমেটিক্স অবশ্যই সামনের দিনে প্রাইস অ্যাকশন করবে। আদারওয়াইজ এই ইয়ারলি লোয়ে বাই করতে হবে, সময় দিতে হবে, 1-1.5 টাকা বাড়লে সেখান থেকে প্রফিট টেক করে আবার অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে মূলত কেয়া কসমেটিক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আর কেয়া কসমেটিক্সের আরএসআইটাও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করছে, বাট মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি সেল সিনারিতে রয়েছে। এছাড়া এমএসিডি, হিস্টোগ্রামের বার সবকিছুই এখন পর্যন্ত এই শেয়ারটিতে সেল সিনারিতে। তো এই হচ্ছে মূলত কেয়া কসমেটিক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি সাইপ পাওয়ার এই শেয়ারটি নিয়ে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করব। সাইপ পাওয়ারের যে বিষয় সেটি আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 13 টাকা 20 পয়সায় অবস্থান করছে এবং এই শেয়ারটিও সাধারণ বিনিয়োগকারীদের এই বছরে মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির ইয়ারলি হাই থেকে একটা প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে, অর্থাৎ 10 টাকা 50 পয়সা আমরা ইয়ারলি হাই দেখেছিলাম এই শেয়ারটির এবং এখন শেয়ারটি 13 টাকা 20 পয়সায় অবস্থান করছে। শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন তাদেরও বলবো ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের কোনো বিকল্প নাই, কারণ সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের এই সাইপ পাওয়ারের আমরা যে ইপিএসটা দেখেছি ফার্স্ট কোয়ার্টার, সেটি অ্যানুয়ালি যে ইপিএস সেটি কিন্তু নেগেটিভ এসেছে। তো এই শেয়ারটির এখন পর্যন্ত আমরা হিস্টোগ্রামের যে বার এবং এমএসিডি সেটি অনুযায়ী শেয়ারটি মুভিং অ্যাভারেজ 3টি সিগন্যালই শেয়ারটিতে আমরা দেখতে পেয়েছি সেল সিনারিওতে রয়েছে। অতএব এই শেয়ারটির প্রাইস যেটি এখন আমরা দেখতে পাচ্ছি 13 টাকা 20 পয়সা, এখান থেকে আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে এবং সেটি 12 টাকা 80 পয়সা এই লেভেলটাতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। 12 টাকা 80 পয়সা বা হ্যাঁ 12 টাকা 80 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং শেয়ারটির প্রাইস অ্যাকশন করতে হলে সেটি অবশ্যই তার ভলিউম সহ করতে হবে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টও আসতে হবে। তো এই সেক্টরে অর্থাৎ সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরে যে স্টকগুলি রয়েছে প্রত্যেকটি স্টকেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম কারেকশন জোন, অর্থাৎ শেয়ারগুলো ছোট ছোট দু একটি মুভমেন্ট দিলে একটি দীর্ঘ ডাউন ট্রেন্ড বা দীর্ঘ কারেকশনে চলে যাচ্ছে। তো সাইপ পাওয়ারের ক্ষেত্রেও আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি সে আপ ট্রেন্ডে গিয়ে কিন্তু একটি দীর্ঘ ডাউন ট্রেন্ড দিয়েছে, আবার এখানে আপ ট্রেন্ডে গিয়ে কিন্তু সে আবার ডাউন ট্রেন্ড, এখানে সে যে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আবার কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এখন এই লেভেলটি আপনাকে দেখতে হবে 12 টাকা 80 পয়সা, এই লেভেলে হয়তো শেয়ারটি আসবে এবং এখান থেকে এসে শেয়ারটি 13 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 90 পয়সা বা 70 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। তো ওই লেভেলটা হবে আপনার মানে স্বল্প পরিসরের ক্ষুদ্র পরিসরের একটা প্রফিট টেকিং জোন। আর শেয়ারটির যদি আমরা পি রেশিও বলি সেটি 19.41 এবং ন্যাব যেটি রয়েছে সেটি 17। তো আশা করি যারা এবং এই শেয়ারটির ইয়ারলি হাই 29 টাকা 70 পয়সা। সুতরাং এই শেয়ার নিয়ে আর এর থেকে বেশি কিছু বলার নাই। যারা বিনিয়োগে আছেন তারা নিশ্চয়ই আমার আলোচনা শুনেছেন এবং আমি সেটি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো 12 টাকা 80 পয়সা এটি হচ্ছে শেয়ারটির এন্ট্রি জোন এবং 13 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 70 পয়সা এই শেয়ারটির হচ্ছে প্রফিট টেকিং জোন। এটা খুব ক্ষুদ্র পরিসরে এবং সেটি যদি সে সাকসেসফুলি করতে পারে তাহলে হয়তো এই শেয়ারটি আবার একটা আপ ট্রেন্ডে যাবে এবং সেই আপ ট্রেন্ডটাও কিন্তু খুব বেশি হবে না, 14 টাকা 20 পয়সা এবং 14 টাকা 60 পয়সা এই লেভেলে। তো আশা করি এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন আপনারা আপনাদের মতো করে বিনিয়োগে অবস্থান নেবেন। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক সেটি হচ্ছে বিচ হ্যাচারি। বিচ হ্যাচারি নিয়ে আমার চ্যানেলে আমি বেশ কয়েকবার আলোচনা দিয়েছিলাম। এই শেয়ারটি থেকে আমি অলরেডি 3 বার প্রফিট টেক করেছি। সেটি আপনারাও নিশ্চয়ই আমার আলোচনার মাধ্যমে শুনেছেন, বাট আমি এখন বিচে নাই। বাট বিচের অবস্থান যদি আপনাদেরকে বলি, বিচ কিন্তু ক্রমান্বয়ে অর্থাৎ সে আস্তে আস্তে একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে গিয়েছে। অন্যান্য শেয়ারে আমরা যেরকম ডাউন ট্রেন্ড দেখেছি বা প্রাইস ফল করতে দেখেছি সেখানে থেকে কিন্তু আর উঠে দাঁড়াতে পারেনি। কিন্তু বিচ হ্যাচারির ক্ষেত্রে আমরা একটা ভিন্ন অবস্থান দেখেছি, অর্থাৎ এই শেয়ারটির আপনারা যদি এই লেভেলটা আপনাদেরকে আমি দেখাই, এই যে ডিসেম্বর 23 থেকে শুরু করে এই শেয়ারটি কিন্তু এখন পর্যন্ত এই লেভেল থেকে অর্থাৎ 42 টাকা থেকে 101 টাকা ইয়ারলি হাই ক্রিয়েট করেছে। এক বছরের মধ্যে শেয়ারটি কিন্তু
60 টাকার মতো 62 টাকার মতো প্রাইস আপ হয়েছে। এখন এই শেয়ারটির রেকর্ড ডেট ছিল ডিসেম্বরের 15 তারিখে এবং সেই রেকর্ড ডেট শেষ করে শেয়ারটি এখন একটা ইসের মধ্যে রয়েছে, কারেকশন জোনের মধ্যে রয়েছে এবং সেই কারেকশন জোনটাও হয়তো খুব তাড়াতাড়ি শেয়ারটি শেষ করবে। এখন কারেকশন জোন পরবর্তী সময়ে শেয়ারটি কি ধরনের প্রাইস অ্যাকশন করে সেটি মূলত আমাদেরকে দেখতে হবে। শেয়ারটির ভলিউমটাও কমে গিয়েছে, ভলিউমটা যদি বৃদ্ধি পায় তাহলে হয়তো আমরা শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের এবছর 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, নিশ্চয়ই আপনারা সেটি জানেন, এবং তার যে ন্যাপ সেটিও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ইপিএস, 5 কোয়ার্টার ইপিএস সহ সবগুলোই এখন পর্যন্ত পজিটিভ, এবং এই শেয়ারটিতে আমরা ফরেন ইনভেস্টর দেখেছি অতীতে, যেটি ছিল না সেটি কিন্তু হয়েছে। এছাড়াও পাবলিক হোল্ডিং কিন্তু 1,82,00,000 শেয়ার। আশা করি এই শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যেটি হবে সেটি অবশ্যই 92 টাকা, এই যে এই লেভেলটা আমি আপনাদেরকে বলি, এই এই সরি 92 না, 97 টাকার উপরে এসে আবার ক্লোজ দিতে হবে, এবং 97 ক্লোজ দিলে 102 টাকার যে বাধাটি রয়েছে এটি যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটির জন্য ভালো। আর শেয়ারটির ডাউন ট্রেন্ডে আমি যদি বলি তাহলে হয়তো এই একটা ভালো শক্ত সাপোর্ট হবে 78 টাকা থেকে 75 টাকা এই লেভেলে। তবে হয়তো যদি এই লেভেলে শেয়ারটি চলে আসে তাহলে সেটি বলার কিছু নাই। তবে এখন পর্যন্ত শেয়ারটির আমার কাছে যেটি মনে হয় যে 85 টাকা এই লেভেলে হয়তো আমরা শেয়ারটিকে দেখব। 85 টাকা 40 পয়সা থেকে শুরু করে 88 টাকা, এই 87 তেও রয়েছে, 85 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। তো এটি মূলত শেয়ারটির একটা ভালো সাপোর্ট হবে, এবং সেটিকে যদি রেসপেক্ট করে তো ভালো, না হলে এই শেয়ারটি আমরা এই 83 টাকা 40 পয়সা এই লেভেলে পাবো। তো এই ছিল মূলত এই বীজ হ্যাচারি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি অনুরোধ, সেটি হচ্ছে AOL। আমরা AOL নিয়ে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করি। AOL একটি ডাউন ট্রেন্ডে রয়েছে এবং তার মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত আমরা হিস্টোগ্রামের বার MACD যেটি বলি না কেন সেটি অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে বাই সিগনালে রয়েছে, এবং এই শেয়ারটি ইয়ারলি হাই ছিল 36 টাকা 50 পয়সা। এই অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের এই শেয়ারটি ফুয়েল অ্যান্ড পাওয়ারের, এটি নিয়ে আমি বেশ কয়েকবার আলোচনা করেছি। বারবার আপনারা অনুরোধ করেন, আমি বারবারই আলোচনা করি। আমি বারবার এটাও বলেছি যে আপনাদের অনুরোধ যত সময় থাকবে আমি একই শেয়ার নিয়ে বারবার আলোচনা করব। তো সেটির ব্যত্যয় কিন্তু এখনো হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ওয়েল এই শেয়ারটির ভলিউমটা কমে গেছে গত দিনের তুলনায়, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে সে কিছু ভলিউমটা গেইন করেছিল, এখানে একটা আনইউজুয়াল ভলিউম তৈরি করেছিল, সেখানে প্রাইস অ্যাকশনটাও হয়েছিল, বাট এখন শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে আসার একটা ইঙ্গিত দিচ্ছে। এখানে RSI-টাও বেড়ে গিয়েছিল, তবে আমার কাছে যেটি মনে হয় আপনাদের কাছে সেটি মনে নাও হতে পারে, এই শেয়ারটি আমরা 16 টাকা 80 পয়সা এই লেভেলে একটি সাপোর্ট দেখতে পাবো, এবং এই লেভেলে আসলে শেয়ারটির RSI-টাও একটু ডাউনে চলে আসবে এবং সেফটি জোনে চলে আসবে। একই সঙ্গে শেয়ারটির সেক্ষেত্রে আমরা হয়তো একটু সেল সিনারিও লক্ষ্য করতে পারি। তো শেয়ারটির যেহেতু পাবলিক হোল্ডিং অনেক বেশি, সুতরাং শেয়ারটিতে একটু ভলিউমটা গেইন না করলে প্রাইস অ্যাকশনটা একটু দেরিতেই হবে। তো শেয়ারটির এমনি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আমার কাছে এখন পর্যন্ত খুব মানে বাজে লাগেনি, বেশ ভালোই রয়েছে। পি রেশিওটা বেশ অনেক ভালো। এছাড়াও EPS সহ তার ন্যাপ যেটি সেটিও কিন্তু বেশ ভালো, 19.33, এবং শেয়ারটি এখন পর্যন্ত এই ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে, যদিও তার ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটা খুব বেশি একটা ভালো না। তো আশা করি যারা এই অ্যাসোসিয়েট অক্সিজেনে বিনিয়োগে আছেন তারা একটু বুঝে শুনে সাবধানে বিনিয়োগে থাকবেন, কারণ বাজারে অনেক সময় অনেক ধরনের নিউজ হয় এবং অনেক ধরনের একটা ঝামেলা তৈরি হয় ক্যাটাগরি ওয়াইজ। তো যেহেতু শেয়ারটি একটা ভালো র্যালি করে প্রাইস অ্যাকশন করেছে, সুতরাং এই র্যালিটা এখন কারেকশন জোনে রূপান্তরিত হবে, এবং সেটি শেষ করার পরে শেয়ারটি আবার প্রাইস অ্যাকশন করবে। এবং এই শেয়ারটির আপনারা দেখেছেন যে 13 টাকা 80 পয়সা থেকে শুরু করে শেয়ারটি আমরা 18 টাকা 90 পয়সা হাই হতে দেখেছিলাম। তো সেখানে শেয়ারটি ভলিউম সহই গিয়েছিল, এবং অনেক ভলিউম সহ শেয়ারটিকে যারা বিনিয়োগে ছিলেন প্রফিট টেক করেছেন। এখন শেয়ারটি কারেকশন জোনে আসবে এবং 16 টাকা 80 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো, এবং 16 টাকা 80 পয়সা থেকে শেয়ারটি যদি আরো ডাউন ট্রেন্ডে আসে বা সেটাকে সাপোর্ট রেসপেক্ট করে, না হলে আমরা 15 টাকা 10 পয়সা এটাকে সাপোর্ট
ধরে আমরা শেয়ারটিতে আবার এন্ট্রি নিতে পারবো। আদারওয়াইজ এখন এই মুহূর্তে এই শেয়ারটিতে এন্ট্রি না নিয়ে দেখতে হবে শেয়ারটি কি ধরনের সামনের দিনে আচরণ করে। তো এই হচ্ছে মূলত এওয়েল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের কমেন্টস গ্রুপের একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে অ্যাপেক্স ফুড। আমরা অ্যাপেক্স ফুড নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। অ্যাপেক্স ফুড নিয়ে তো এর আগেও আলোচনা করেছে। এই শেয়ারটি অনেক ভালো একটা জায়গাতে ছিল এক সময়। এখন কিন্তু এই শেয়ারটির আমরা ঠিক তেমন একটি ভালো অবস্থান দেখতে পাচ্ছি না। আমরা অ্যাপেক্স ফুডকে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে দেখতে পাচ্ছি। শেয়ারটির পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 24 লক্ষ শেয়ার। তো এখন শেয়ারটিতে ভলিউম নাই। এই ভলিউমটা যে খুব বেশি আশা করা হবে সেটিও ভুল। তবে অ্যাভারেজ ভলিউমে শেয়ারটি কিন্তু ভালো, অর্থাৎ 32-33 হাজার অ্যাভারেজ ভলিউম করে। তো শেয়ারটি এখন এভারেজ ভলিউমের আশেপাশে নয়, সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। তো এর আগে আমি এটি সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে শেয়ারটি 120 টাকা, সরি 220 টাকা বা 224 টাকার আশেপাশে আমরা দেখতে পাবো। সেটি কিন্তু করেছে, অর্থাৎ গতকালকে শেয়ারটি কিন্তু 220 টাকার লো ক্রিয়েট করেছিল। যারা আমার আলোচনা শুনেন তারা নিশ্চয়ই আমাকে এই বিষয়গুলো অন্তত অ্যাপ্রিসিয়েট করতে পারেন যে আপনার আলোচনার কিছুটা বিষয় অনেক কিছু আমরা মিল খুঁজে পাই। তো এইগুলো একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন, তাহলে একটু নিজের কাছে ভালো লাগে। প্রশংসা শুনতে তো সবাই পছন্দ করে। তো আমি এই ধরনের আলোচনায় নিশ্চয়ই এটি সম্পর্কে দিয়েছি। আমার চ্যানেলের আলপূর্বের আলোচনা থাকলে আপনারা সেটি নিশ্চয়ই লক্ষ্য করবেন। তো এখন এটি আরেকটা কারেকশন জোনে আসার সম্ভাবনা রয়েছে। সেটা কতদূর আসবে সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এবং এই শেয়ারটির যে ইয়ারলি লো সেটি আপনারা জানেন যে 188 টাকা। তবে শেয়ারটির ন্যাভ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং ইপিএস সংক্রান্ত যে বিষয়গুলো সেটি খারাপ এসেছে। একই সঙ্গে ক্যাশ ডিভিডেন্ডের যে বিষয় সেটি আমরা ভালো দিতে দেখিনি সাধারণ বিনিয়োগকারীদের। ফলশ্রুতিতে শেয়ারটি থেকে বেশ ভালো ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি এবং মার্কেটের পরিস্থিতি, সেক্টর ওয়াইজ মুভমেন্ট কোনোটাই ভালো ছিল না। তো এই হচ্ছে মূলত অ্যাপেক্স ফুড নিয়ে সার্বিক আলোচনা। তো অ্যাপেক্স ফুডের আমরা যদি ভালো একটি সাপোর্ট দেখি সেটি হচ্ছে 216 টাকা। এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। 216 টাকা থেকে 219 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। আর এই শেয়ারটি যদি প্রাইস অ্যাকশন করে তাহলে আমি এর আগেও যেটি বলেছিলাম যে 230 টাকা বা 233 টাকা এই লেভেলটাকে শেয়ারটিকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং 235 টাকায় যদি সে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন হবে। যেহেতু আমরা এই অ্যাপেক্স ফুডের এর পূর্বেও দেখেছি যে শেয়ারগুলো যখন প্রাইস অ্যাকশন করে তখন কিন্তু 8-10 টাকা একটা গ্যাপ তৈরি করে ফেলে এবং পরপর যদি 1-2 দিন যদি এই ধরনের গ্যাপ তৈরি করে ফেলে তাহলে কিন্তু এই ধরনের শেয়ারের প্রাইস অ্যাকশন হতে বেশি সময় লাগবে না। শেয়ারটির এই মুহূর্তে আমরা সেল সিনারি দেখতে পাচ্ছি, মুভিং অ্যাভারেজ প্রাইসের উপরে অবস্থান করছে। একই সঙ্গে হিস্টোগ্রামের বার সহ এমএসিডি সব কিছুই আমরা সেল সিনারি দেখতে পাচ্ছি। এছাড়াও শেয়ারটির আরএসআইটিও ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এই সব কিছু বিবেচনা করে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই শেয়ারটিতে বিনিয়োগ করবেন এবং শেয়ারটি থেকে এন্ট্রি জোন থেকে প্রফিট টেকিং জোনটাও আপনারা ধরে রাখবেন। তো এরপরে আপনি মেঘনা পেট্রোলিয়াম এই শেয়ারটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। এটিও একটি ভালো ফান্ডামেন্টাল শেয়ার বাংলাদেশের স্টক মার্কেটে। আমরা মেঘনা পেট্রোলিয়ামকে দেখতে পাচ্ছি যে আজকে গতকালকে 195 টাকায় শেয়ারটি ক্লোজ হয়েছে। এই শেয়ারটি নিয়ে যদি বলতে হয় তাহলে শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড নিয়ে আপনাদেরকে আগে বলতে হয়। দেখেন আমরা এর আগেও অ্যাপেক্স ফুড নিয়ে আপনাদের আলোচনা করলাম, সেখানে শেয়ারটি মাত্র 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সেই তুলনায় আমরা যদি অ্যাপেক্স ফুডকে নিয়ে যদি আপনাদেরকে বলি যে এই শেয়ারটি কিন্তু 170% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের এবং সেটি হিউজ পরিমাণে। এবং এই ধরনের শেয়ার মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ভালো ফল বয়ে নিয়ে আসে এবং এখানে লস করার পরিমাণ খুবই কম এবং এই শেয়ারটিতে সবসময় ভালো ইনভেস্টররা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকেন। তো যারা মেঘনা পেট্রোলিয়ামে রয়েছেন তাদেরকে বলবো যে এটিও তো সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে এবং শেয়ারটি যেহেতু ক্যাশ ডিভিডেন্ড যে রেকর্ড ডেট সেটি শেষ করেছে, সুতরাং এই শেয়ারটি আরেকটু ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হয়তো শেয়ারটি আমরা 190 টাকার এই লেভেলে দেখবো এবং এখান থেকে শেয়ারটি আবার আপ ট্রেন্ডে যাবে এবং সেক্ষেত্রে 195 টাকা এই লেভেলে আবার চলে যাবে। তো এই হচ্ছে মূলত মেঘনা পেট্রোলিয়াম নিয়ে আমার আলোচনা। শেয়ারটির ইপিএস যে জানেন যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস দিয়েছে, সেখানে কিন্তু খুব ভালো ইপিএস দিয়েছে শেয়ারটি। একই সঙ্গে তার বার্ষিক যে ইপিএস সেটিও আমরা ভালো দেখেছি।
তো সবকিছু ন্যাব যদি বলি 246 অসাধারণ, টোটাল শেয়ার সংখ্যা পাবলিক হোল্ডিং খুবই কম, 90 লক্ষ শেয়ার রয়েছে। সুতরাং এই ধরনের শেয়ারে বিনিয়োগ করে প্রফিট টেকিং এর খুব ভালো সুযোগ থাকে এবং ধৈর্য ধরলে এই শেয়ার থেকে অনেক ভালো গেইন করা যায়। তো যারা বিনিয়োগে আছেন তাদেরকে বলবো যে মেঘনা পেট্রোলিয়াম অবশ্যই সামনের দিনগুলো ভালো করবে এবং এই ধরনের শেয়ার থেকে এই খারাপ বাজারেও আপনারা বেশি লসে থাকবেন না। তো শেয়ারটিতে এখন পর্যন্ত আমরা সেল সিনারি দেখতে পাচ্ছি, তা মুভিং অ্যাভারেজ সহ হিস্টোগ্রামের বার এবং MACD সবকিছুই আমরা সেল সিনারিতে রয়েছে এবং শেয়ারটির যে RSI সেটি কিন্তু এখন 42.28 অবস্থান করছে। তো এই হচ্ছে মূলত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ফুয়েল পাওয়ার এই সেক্টর, এই শেয়ারটি নিয়ে আলোচনা। এবং আমরা সেক্টর ওয়াইজ যখন মুভমেন্ট দেখব তখন কিন্তু এই মেঘনা পেট্রোলিয়ামও ভালো প্রাইস অ্যাকশন করবে এবং মেঘনা পেট্রোলিয়ামের যে বর্তমান ইয়ারলি হাই সেখানেও যদি আমরা দেখেন তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেটি যদি করে তাহলে সেটিও খুব বেশি সময় লাগে না এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারে মুভমেন্ট করতে, তো মুভ করতে, প্রাইস অ্যাকশন করতে। তো আশা করি যারা আছেন তারা ভালো আছেন এবং আপনারা মূলত এই খারাপ বাজারে একটা সেফ জোনে রয়েছেন। তো এই হচ্ছে মূলত মেঘনা পেট্রোলিয়াম নিয়ে আলোচনা। এরপরে পদ্মা ওয়েল, আমরা এটিও নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। পদ্মা ওয়েলের যে বিষয়টি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে এটিও একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং শেয়ারটির যে প্রাইস সেটি আমরা দেখতে পাচ্ছি 185 টাকা 20 পয়সা এবং এটিও ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি শেয়ার। এই শেয়ারটিও অসাধারণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 140% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটিও ওই একই কথা যে মানে কোনো ঘরোয়া পেঁচার কথা নেই পদ্মা ওয়েল নিয়েও। পদ্মা ওয়েলও খুব ভালো ফান্ডামেন্টাল শেয়ার, পি রেশিও খুব সেফটি। এই ধরনের শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে প্রফিট টেকিং করার খুব ভালো অপরচুনিটি থাকে এবং এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি হাই ছিল 229 টাকা এবং আশা করি শেয়ারটি তার ইয়ারলি হাই ক্রিয়েট করবে আবারও নতুন করে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসবে। এছাড়াও তার ইপিএস যথেষ্ট ভালো, 50.68 এবং 5 কোয়ার্টার যে ইপিএস দিয়েছে সেটিও খুব সুন্দর। এই ধরনের শেয়ার নিয়ে আলোচনা করলে যেটি হয় যে কিনতে ইচ্ছা করে খুব বারবার। আমরা যারা অনেক লোভী মানুষ, অনেক বেশি লোভ করে থাকি, তারা আসলে এই ধরনের শেয়ারে খুব বেশি ইনভেস্ট করতে চায় না। কিন্তু যারা সেফটি বিনিয়োগ করতে চান, এই যে লসের যে একটি টেনশন, মার্কেট নিয়ে যে এত হাই হতাশ, এই ধরনের শেয়ারে যদি বিনিয়োগ করা থাকে তাহলে কিন্তু এই ধরনের হাই হতাশ আমাদেরকে করতে হয় না। তারপরেও শেয়ারটি যে ডাউন ট্রেন্ড, ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেই চলেছে সেটি কিন্তু একটু মাথায় রাখতে হবে এবং আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি যে 185 টাকায় ক্লোজ হয়েছে সেখানে হয়তো যে ইয়ারলি যে লো রয়েছে 179 টাকা, এই আশেপাশে হয়তো শেয়ারটি আসবে। যদি সেখানে নাও আসে তাহলে 180 টাকা বা আমরা যদি আপনাদেরকে একটা ভালো সাপোর্ট জোন দেখাই 180 টাকা, 181 টাকা এই লেভেলে কিন্তু আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো আশা করি এই শেয়ারটিও আপনাদের যে রেকর্ড ডেট পরবর্তী সময় এখন পর্যন্ত প্রাইস কারেকশন চলছে সেটি কারেকশন শেষ করে অবশ্যই আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো এই ধরনের শেয়ারে যেটি হয় কিন্তু বড় বড় আপ ট্রেন্ড আসে না, ছোট ছোট আপ ট্রেন্ড করে, অর্থাৎ 2 টাকা 3 টাকা আপ ট্রেন্ড করার পর আবার কারেকশন জোনে যায়, আবার আপ ট্রেন্ড করে। তো যারা আছেন অবশ্যই এই শেয়ারটি থেকে অবশ্যই প্রফিট টেক করতে পারবেন। এরপরে পদ্মা ওয়েলের পরে ইউপিজিএল, এটিও আপনাদের অনুরোধের স্টক। এটি নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। ইউপিজিএল এর কি অবস্থা আমরা একটু দেখি। ইউপিজিএল আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটিও সাধারণ বিনিয়োগকারীদের অসাধারণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে শেয়ারটির ন্যাব, ইপিএস, পি রেশিও সবকিছুই ভালো, অতএব এই শেয়ারটি নিয়েও বলার কোনো অপেক্ষা রাখে না। এটিও সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। আশা করি এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ার, এটিও সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসলে অবশ্যই ভালো করবে। সুতরাং এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করে নিজের মনে কষ্ট নিতে চাচ্ছি না, কারণ এই শেয়ারগুলো খুবই ভালো। আমি কাউকে বাই সেল করার বলতেছি না, শেয়ারগুলোর হিস্ট্রিক্যাল এবং তার ফান্ডামেন্টাল যে ইস্যুগুলো রয়েছে সেগুলোই আপনাদেরকে মানে জানানোর চেষ্টা করছি এবং এই শেয়ারগুলোর পাবলিক হোল্ডিংও কম। যে কোনো সময় বাজার ভালো হলে আমরা বাজার যদি একটা সাস্টেনেবল মুভমেন্ট দেখতে পারি তাহলে আপনারা নিশ্চয়ই সেটি আমার এই কথার সঙ্গে একমত হবেন। তো সেটি আমরা বাজারে সাধারণ বিনিয়োগকারীরা সেটা অবশ্যই আশা করি যে একটা সাস্টেনেবল মুভমেন্ট এবং সাস্টেনেবল বাজার, তো এটি হবে অবশ্যই আগামী দিনে এবং এই সমস্ত শেয়ারগুলো ভালো করবে। তো যারা বিনিয়োগে আছেন, কারেকশন জোন নেই শেয়ারটিতে, খুব বেশি কারেকশন হবে না, 122 টাকা বা 121 টাকা এই লেভেলে হয়তো শেয়ারটি আসবে এবং এসে আবারও 127 টাকা, 25-26 টাকা এই লেভেলে আপনারা শেয়ারটিতে পাবেন।
তো বড় সড়ো মুভমেন্ট আসতে হলে যেটি হবে যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট এবং বাজার পজিটিভ। আর এই ধরনের শেয়ারে খুব বড় সড়ো মুভমেন্ট একেবারে টানা করতে করতে আরএসআইটারে একেবারে রিস্কি জোনে নিয়ে যাবে, এরকম কিন্তু খুব বেশি এই ধরনের শেয়ারে হয় না। বছর অন্তরে ২-১ বার আমরা এই ধরনের দেখি। আর শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারি রয়েছে, সেটিও আপনারা লক্ষ্য করছেন। তো এই হচ্ছে মূলত ইউপিজিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরেও আরেকটি ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে বার্জার পেইন্টস। আমরা বার্জার পেইন্টসকে একটু দেখি। বার্জার পেইন্টস আজকে আমরা দেখতে পাচ্ছি যে ১৭০০ এই কত ১৭৯৯ টাকা, অর্থাৎ ১৮০০ টাকায় এই বার্জার পেইন্টস এটি অবস্থান করছে এবং এটি খুবই ভালো শেয়ার। মেসিক্লিনিয়ার সেক্টরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, শেয়ারটিও ৫০০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। অনেক ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় শেয়ারটি সবসময়, এবং তার ফার্স্ট কোয়ার্টার জিপিএস সেটিও পজিটিভ আসছে। তবে শেয়ারটির আমরা প্রাইস অ্যাকশন দেখিনি, কারণ ইয়ারলি যার যে হাই ছিল ২০০০ টাকা, সেটি থেকে শেয়ারটি এখন কিন্তু ২০০ টাকা ডাউন ট্রেন্ডে রয়েছে। তবে এই ডাউন ট্রেন্ডটা শেয়ারটিতে থাকবে না, কারণ অনেক ভালো শেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটিও অনেক ভালো শেয়ার, ন্যাব অনেক বেশি ৩৪২ এবং ইপিএস তো খুবই ভালো। তো সবকিছু মিলিয়ে শেয়ারটি মুভমেন্ট অবশ্যই আসবে, এবং মুভমেন্ট আসলে সেই ইয়ারলি হাই যেটি ২০০০ টাকা সেটিকে টাচ করবে। আর সাপোর্ট জোন যদি বলি, শেয়ারটির এই মুহূর্তে সাপোর্ট জোনে রয়েছে, তবে খুব বেশি ডাউন ট্রেন্ডে শেয়ারটিকে আমরা হয়তো দেখবো না। ১৭৯০ বা ১৭৯২ এই লেভেলটিতে হয়তো আমরা শেয়ারটিকে দেখব। শেয়ারটি যদিও আমরা ৮ই ডিসেম্বরে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এইখান থেকে কিন্তু শেয়ারটি কিন্তু একটা আপ ট্রেন্ড রয়েছে, অর্থাৎ ১৭৬২ টাকা থেকে বা ৬৮ টাকা এই লেভেল থেকে শেয়ারটি কিন্তু একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, অর্থাৎ সেখানে আমরা ১৮১০ টাকা বা ১৮১০ টাকা, হ্যাঁ এই লেভেলে আমরা কিন্তু শেয়ারটিকে দেখেছি। তো এই ধরনের প্রাইস অ্যাকশনটা হয়েছে, তবে এই ধরনের শেয়ারে আরো বড় প্রাইস অ্যাকশন না হলে বাই সেল করে খুব বেশি মজা হয় না। তো আশা করি এই শেয়ারটিও আগামী দিনে ভালো করবে। আর এই শেয়ারটির আমরা মুভিং এভারেজ খুব কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ শেয়ারটিতে আমরা সেল সিনারিও দেখতে পাবো। হিস্টোগ্রামের বারগুলো ছোট এবং ধূসর হয়ে আসছে, আর এমএসিডির অবস্থা সেটিও কিন্তু মুখোমুখি অবস্থান। তো এই হচ্ছে মূলত বার্জার পেইন্টস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই আজকের এই আলোচনা ধৈর্য সহকারে শুনেছেন, এবং আপনাদের সাথে আমি কৃতজ্ঞ। আপনারা দীর্ঘ সময় ধরে এই আলোচনাটি শুনছেন। যেহেতু অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম, সেক্ষেত্রে একটু আলোচনাটাও দীর্ঘ হয়ে গেছে। আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে কমেন্টস এবং লাইক শেয়ারের মাধ্যমে আপনাদের অনুভূতি এবং আপনাদের অনুরোধের স্টক যদি থেকে থাকে সেটি আমাকে লিখে জানাবেন। তো আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন। তো আজকের আলোচনার বেশি কথা বলে বড় করছি না, অনেকে বড় হয়ে গেছে। তো আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটা শুনেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।